আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অবরুদ্ধ নিশীথ, লেখিকা তেজস্মিতা মুর্তজা, কণ্ঠে আমি সাদিয়া, পর্ব ৬। হয় তুমি পাগল নয়তো বোকা, অথবা দুঃসাহসী বলা যায়, কিন্তু এখানে দুঃসাহস টেকার না। তুমি সিনিয়রের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে? জয়মেরকে তুমি আসলেই চেনো না, হামজা পাটোয়ারিকে চেনো না। অন্তু মনে মনে বলল, ঘাস কাটতে আসি না, এবং এসব পঙ্গপালদের খবর রাখতে তো অবশ্যই না। আসি পড়ালেখার জন্য, তা শেষে ফিরে যাই। তানিয়া অন্তুকে সতর্ক করল, শোনো, তুমি এখনও খুব নাদান, বুঝলে? তোমার ভালো হবে এসব সাহসিকতা নিজের কাছে রাখলে। ওসব এখানে চলবে না। তুমি পর্দা করো, ভদ্র মেয়ে। কাল কি হয়েছে কি হবে জানি না, কিন্তু তুমি সাবধান হও। এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে। তোমরা তখনও এডমিশন নাওনি। জয় সেকেন্ড ইয়ারে ছিল বোধহয়। একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করলো। ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানি না, কিন্তু বাঁচতে দেয়নি। জয়, হামজা, ওই দুটো অভিশাপ। আবার ভালো ও ভালো কেন? রাজনীতির চাল বোঝে না। সমাজসেবার কাজবাজ করে দুই ভাই, আর তাদের দলবল মিলে পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন। ত্রাণ, চিকিৎসা, স্বাস্থ্য, দুর্যোগ এসবে বহুত অবদান আছে ওদের। অঞ্চলের নামডাক ভালো হামজার, কিন্তু জয় আমির সেরকম না। অন্তুর চোখের সামনে হামজার শীতল চোখে মেজের দিকে তাকিয়ে থাকা দৃশ্যটা ভেসে উঠল। সে তানিয়াকে জিজ্ঞেস করল, কিছু হয়েছে আবার ভার্সিটিতে? শুধু রাজনৈতিক ছাড়াও অন্য কিছু? আমরা তো ছুটিতে ছিলাম। বঙ্গমাতা হলের আয়া সালমা খালাকে চেনো? দেখেছি। হামজা ভাইয়ের নিজস্ব যে ক্লাবটা আছে ওটা সেহেলগাজী মাজারের ওইদিকে। সেই ক্লাবের পাশেই থাকে সালমা খালা। কয়েক বছর আগে ওনার ছোট্ট ছেলের অ্যাক্সিডেন্ট হয়, সেই ক্ষত থেকে ক্যান্সার হয়। চিকিৎসায় খালা নাকি ওই বাড়ির জায়গা বিক্রি করে দেয়। বিক্রিটা আবার কেমন শোনো? পাওয়ার দলিল করা। মানে হলো ওই জমির বিনিময়ে যে টাকাটা সে নিয়েছিল, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা লাভ সুদসহ পরিশোধ করতে পারলে ওই জমি সে ফেরত পাবে, কিন্তু পারেনি পরিশোধ করতে। আর জমিটা বিক্রি করেছিল রাজন অজগরের কাছে। ওরা কেমন লোক, কারা ওরা তা না জানলে আর কিছু বলার নেই তোমাকে। তো রাজন অজগরের ভাতিজা পলাশ অজগর তাগাদা দিচ্ছিল বাড়ি খালি করার, কিন্তু খালার যাওয়ার জায়গা নেই। তো উনি আবারও কিছুটা সময় চান। সেই সময়ের মধ্যে টাকা পরিশোধ করে বাড়ি ফেরত নেবে, আর নয়তো চলে যাবেন। সেজন্য হামজা পাটোয়ারিকে ধরেছেন। হামজা ভাইয়ের আব্বা তো কাউন্সিলরও। তো হামজা ভাই, কাউন্সিলর, সব মিলে একটা সালিশ বিচার হয়েছিল। কিছু সময় দেয়া হয়েছিল, তার মধ্যে সালমা খালা টাকা দিতে পারেননি, জায়গাও খালি করেননি। এখন কয়েকদিন হলো খালার মেয়ে আখিকে পাওয়া যাচ্ছে না। অন্তুর গলা শুকিয়ে এলো। পাওয়া যাচ্ছে না মানে? আর এসব কি সবাই জানে? তাহলে পলাশ অজগর বা হামজা পাটোয়ারিকে ধরছে না কেন কেউ? চুপ 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 করো, আস্তে কথা বলো। পাগল নাকি তুমি? মরবে। কে কাকে বলবে? লোক এত খবর কিভাবে জানবে? আমার হলের খালা, তাই আমি একটু ভেতরের খবর জানি। তোমাকে শুধু সতর্ক করার জন্য বললাম। তুমি যে দুঃসাহস দেখিয়েছ, এখনো সময় আছে, সাবধান হও। তাছাড়া এখনো কেউ জানে না আখি কোথায় বা কে কী করেছে। অন্তু উদ্ভ্রান্তের মতো উঠে এলো, মাথাটা ভার হয়ে এলো। তানিয়া খুব শাসিয়ে দিল, এসব যেন কাউকে না বলো, খবরদার না। অন্তুর চোখের সামনে কল্পিত এক অপরিচিতা কিশোরীর চেহারা ভাসতে লাগলো। তার মনে হলো তার খুব কাছের কেউ অপহৃত হয়েছে। কী হয়েছে সেই অপরিচিতার সঙ্গে? কোথায় আছে সে? এরপর আর দুদিন ভার্সিটিতে গেল না অন্তু। আব্বু জেলায় নেই। এই পরিস্থিতিতে তার সাধ্য হলো না একা ভার্সিটিতে পা রাখার। দুটো দিন প্রত্যেক ওয়াক্ত নামাজে সে এক কিশোরীর জন্য প্রার্থনা করল। রাতে ঘুম এলো না, পড়ায় মনোযোগ এলো না। পরদিন কুষ্টিয়া থেকে ফিরল মার্জিয়া। তখন খাড়া দুপুর। অন্তু গোসল সেরে এসে সবে তোয়ালে থেকে চুল ঝেড়েছে। রাবেয়া জোহরের নামাজে বসেছেন। মার্জিয়া সঙ্গে এনেছে এক ভারী ব্যাগ। তাতে কিছু টাটকা শাকসবজি দেখা যাচ্ছে। পুঁই শাক, কয়েক আটটি লাল শাক, গাছের লাউ, এক ফালি মিষ্টি কুমড়া, নতুন বানানো কলাই ডালের বড়ি, ধনেপাতা।
ব্যাগটা মার্জিয়া ধূপ করে মেঝেতে রাখলো। অন্তু ব্যাগটা হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করলো, অন্তিক আনতে যায়নি? একা এলেন? মার্জিয়া জবাব দিল না। অন্তু আবার বলল, আপনি বোরখা খুলে গোসল করে আসুন, আমি নামাজটা পড়ে আসি, এরপরে একসাথে খাবো। মার্জিয়া খ্যাক খ্যাক করে উঠল। আই, নাটক করবা না তো। অন্তু সহ্য হচ্ছে না গায়ে। অন্তু স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে, গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন, ভালো লাগবে। ছ্যাৎ করে উঠল মার্জিয়া। তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখি না। কই আমি? কথাই বলো, গা জ্বালানো সব। কি হয়েছে? ক্ষেপে আছেন কেন? কার রাগ আমার ওপর দেখাচ্ছেন? তোমার মতন মাতারিনীর ননদ থাকতে রাগ আর কার ওপর হবে? অন্তু দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠস্বর কড়া হয়ে উঠল। মুখ সংযত করুন আপনার। আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার কথাবার্তা নিতে পারবো না। কি করবা তুমি? আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো তোমরা, আমারও তাড়াবা নাকি এখান থেকে? তুমি জানো অন্তু, আমার মেজাজ সবসময় আগুন জ্বলে। তুমি সামনে আসলে মনে হয় কেরোসিন গলে পড়লো। আমি কবে জানি পাগল হয়ে যাব। অন্তু যত সম্ভব শান্ত স্বরে বলল, অকারণে এমন কর্কশ ব্যবহার করলে মনে শান্তি থাকবে না, এটাই স্বাভাবিক। এই যে বললেন আমাকে দেখলে আপনার গায়ের আগুনে কেরোসিন ডপলে পড়ে, এর কোনো কারণ আছে আপনার কাছে? চুপ। তোমার এত মিঠি মিঠি জ্ঞান তো আমি চাইনি অন্তু। আমার জীবনটা জাহান্নাম বানাইতে তোমাদের সবার যত আয়োজন, এই যথেষ্ট। তার ওপর আর ভালো মানুষই দেখাইতে আইসো না। রাবেয়া জোহরের নামাজে বসেছিলেন, দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন। কি হয়েছে মার্জিয়া? কী সব কথা এসব? এমন করতাছো কেন? মুখ জামটি মারল মার্জিয়া। শখ আমার যে খুব, তাই। অন্তু বলল, বনিতা না করুন, বলুন আমি কি করেছি? আপনার শখ পরেও মেটাতে পারবেন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।